লোকটা আমার মুখের সামনে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানবো না। আমি সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব, এমন সময় হাতটা কাটার মতো কিছুতে ডেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়া করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গেছে দেহটা, এজন্য এই হাতটা ডেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরের সবকিছু উল্টে বেরিয়ে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবে হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পেছন থেকে কেউ আমার জামাটা টেনে ধরে আবার সে পচা লাশের কাছে নিয়ে ফেললো। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখানেই মেরে ফেলবি নাকি? আমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলেই বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য। আমাকে ক্ষমা করে দিস। এই দেখ আমি এখানে, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠে উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়লো একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সে ডোরিয়া নামক পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছা করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম। এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, গালিব, এটা আমার কাটা মাথা। আর ওখানে যে পচা লাশটা পড়ে আছে ওটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো, একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম নিঃশ্বাস শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠলো। তুই আমাকে কেন এর ভিতর টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফাজাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটার সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানেই ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার বানতে না পারে। এর জন্য যা দরকার হয় আমি তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেই দিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সে আমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। আবির বলল, কাজটা হলো সে ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশফার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে যদি রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কিভাবে সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশফাকে মুক্ত করিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে। আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। আর হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? আবির বলতে শুরু করলো। প্রতিদিনের মতো সেদিনও রিশফা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার স্কুলে 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশফা কৌতূহল বশত চুপি চুপি তাদেরকে অনুসরণ করলো। মন্দিরের পিছনে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতরে কিছু একটা ভরে নিজেদের শরীরে পুশ করলো। এটা দেখে রিশফা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশফা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবোই, এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিশফাকে মুখ চেপে হাত পা বেঁধে ফেলে। রিশফা চিৎকার করতে পারছিল না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ এবং হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভেতর লতাপাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেললো। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে
ধীরে ধীরে। তারা রিশফাকে তুলে জঙ্গলের ভিতর দিয়ে রিশফাদের বাড়ির পেছনে এসে নালার ভিতরে ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশফার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেলেছে তাদেরকে না মেরে আমাদের মতো সরল সোজা মানুষকে কেন মারছে সে? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে। তাদের মা বাবারা লাশের খোঁজও পায়নি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফার থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিশফার কবলে থেকেও এটা কিভাবে করলি? রিশফা যদি এটা জেনে যায় তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস।